ডিয়ার স্টুডেন্টস, আমি আমার আগের ভিডিওতে তোমাদের সেটের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আগের দিন ঠিক যতদূর আলোচনা করেছিলাম তারপর থেকে আলোচনা করব। আগের দিন আমি সর্বশেষ যে আলোচনাটা করেছিলাম সেটা ছিল ইকুয়াল সেটস। তো এবার ঠিক তারপরের যে সেটের অংশ সেখান থেকে আমি আলোচনা শুরু করব। তারপরের অংশ আর্টিকেল 1.6 সাবসেটস। তোমাদের সৌরেন্দ্রনাথ দে বা যে কোনো বাংলা ভাষায় যে বইগুলো আছে তাতে এটাকে বলা হবে উপসেট। তো সাবসেটটা কি? কনসিডার দ্য সেটস এক্স ইকুয়াল টু সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর স্কুল। আর একটা সেট নিচ্ছে ওয়াই ইকুয়ালস টু দ্য সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস। তার মানে কি, দুটো সেট নেওয়া হচ্ছে, একটা এক্স এবং আর একটা ওয়াই। এক্স সেটটা হচ্ছে তোমাদের স্কুলের সমস্ত ছাত্রদের সেট, আর ওয়াই সেটটা হচ্ছে তোমাদের শ্রেণীতে সমস্ত ছাত্রদের সেট। We note that every element of y is also an element of x. আমরা লক্ষ্য করতে পারছি যে ওয়াই সেটের প্রত্যেকটা উপাদান মানে এলিমেন্ট এক্স সেটেরও উপাদান। অবশ্যই ওয়াই সেটটা কী সেট? ওয়াই সেটটা হচ্ছে সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর স্কুল, ইন ইয়োর ক্লাস, তোমাদের শ্রেণীর সমস্ত ছাত্র। তা যারা তোমাদের শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী হয় তারা তো অবশ্যই স্কুলের ছাত্রছাত্রী হয়। তার জন্য অবশ্যই এভরি এলিমেন্ট অফ ওয়াই ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ এক্স। তাহলে উই সে দ্যাট ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে সাবসেটটা কী হচ্ছে, মানে কোনো সেটের অংশ হয় সাবসেট। The fact that y is subset of x is expressed in symbols y is subset of x. এইভাবে সাবসেটকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কি চিহ্ন? এই চিহ্নটার মাধ্যমে সাবসেটকে প্রকাশ করা হয়। মানে যেটা সাবসেট হয় সেটা তো ছোট সেট হয়, বড় সেটের অংশ হচ্ছে ছোট সেট। তাই জন্য যেটা ছোট সেট হয় সেটাকে বাঁ দিকে লিখতে হয়, আর যেটা বড় সেট সেটাকে ডান দিকে লিখে মাঝখানে এই চিহ্নটা দিতে হয়। এইটাই সাবসেটের চিহ্ন। দ্য সিম্বল, এই চিহ্নটা দেখাচ্ছে স্ট্যান্ডস ফর ইজ এ সাবসেট অফ। ওই চিহ্নটাকে আমরা পড়ব এইভাবে, ইজ এ সাবসেট অফ, অথবা ইজ কন্টেন্ট ইন। তোমরা পড়তে পারো এই চিহ্নটার মাধ্যমে ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স অথবা ওয়াই ইজ কন্টেন্ট ইন এক্স। এই দুরকমভাবে পড়া যায়। পরবর্তী অংশ আসছে এ সেট। এবার ডেফিনেশন দিচ্ছে সাবসেটের। এতক্ষণ যে উদাহরণটা দেওয়া হলো তারপরে এবার সাবসেটের ডেফিনেশন দিচ্ছে। গণিতের ভাষায় সাবসেটের ডেফিনেশনটা হচ্ছে এ সেট এ ইজ সেট টু বি এ সাবসেট অফ এ সেট বি ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ বি। তার মানে একটা সেট এ একটা সেট বি এর উপসেট হবে যদি এর প্রত্যেকটা উপাদান বি এরও উপাদান হয়। তার মানে এ সেটটা বি সেটের সাবসেট হবে যদি এর সবগুলো পদ বি সেটে অবশ্যই থাকে। কিন্তু এমন নয় যে বি সেটের সব পদকে এ সেটে থাকতে হবে, কারণ বি সেটটা হচ্ছে বড় সেট আর এ সেটটা হচ্ছে ছোটো সেট। ইন আদার ওয়ার্ডস, অপর ভাষায় বলতে গেলে, এ সাবসেট অফ বি ইফ, যদি, হোয়েন এভার এ বিলংস টু এ, যখন এ সেটের একটি পদ হচ্ছে ওই স্মল এ, দেন এ ইজ এ বিলংস টু বি। এই চিহ্নটাকে বিলংস টু বলা হয়, আমি আগের দিন বলেছি। এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু, এগুলো আগের দিন বলেছি আমি। তার মানে একটা সেট এ, ক্যাপিটাল এ, একটা সেট ক্যাপিটাল বির উপসেট হবে যদি ক্যাপিটাল এ সেটের একটা পদ এ হয়, তাহলে সেই এটা অবশ্যই বি সেটে থাকতে হবে। যেহেতু সাবসেটের সমস্ত পদগুলোই তার যে সাপেক্ষে যেটা বড় সেট, মানে ওটাকে বড় সেটের সাপেক্ষে ছোটো সে সাবসেট হয়, তাহলে সেই বি সেটে যদি সেই পদটা থাকে। ইট ইজ অফেন কনভিনিয়েন্ট টু ইউজ দ্য সিম্বল ইমপ্লাইজ, হুইচ মিনস ইমপ্লাইজ। এই চিহ্নটাকে ইমপ্লাইজ বলা হয়। এগুলো তোমরা গণিতে আগেও ব্যবহার করেছো।
ইমপ্লাইজ চিহ্নটা, এটাকে ইমপ্লাইজ চিহ্ন বলা হয়। ইউজিং দিস সিম্বল উই ক্যান রাইট দ্য ডেফিনেশন অফ সাবসেট অ্যাজ ফলোস। এবার আমরা যদি এই সিম্বলটাকে ব্যবহার করি তাহলে সাবসেটকে আমরা কি লিখব? এ সাবসেট অফ বি ইফ এ বিলংস টু এ ইমপ্লাইজ এ বিলংস টু বি। এই ইমপ্লাই চিহ্নটাকে ব্যবহার করেও সাবসেটকে লেখা হয়। এ সাবসেট অফ বি ইমপ্লাইজ এ বিলংস টু এ, ইমপ্লাই করে এ বিলংস টু বি, এইভাবে সাবসেটকে লেখা হয়। উই রিড দ্য অ্যাবোভ স্টেটমেন্ট অ্যাজ, এবার এই যে গাণিতিক ভাষায় সাবসেটকে যে আমি রূপটা দিলাম সেটাকে পড়ব কীভাবে? A is a subset of B if A is an element of A implies that A is also an element of B। এই উপরের গাণিতিক আকারটাকেই ভাষায় এইভাবে লিখেছে, মানে A একটা B এর উপসেট হবে যদি ছোট স্মল a is an element of A, যদি A সেটের একটি পদ স্মল a implies, এখান থেকে আমরা পাই that small a is also an element of B, যে ছোটো হাতের এটা অবশ্যই ক্যাপিটাল B সেটের একটা এলিমেন্ট। If A is not a subset of B, we write A is not a subset of B, মানে is not a subset of B কে কীভাবে লেখা হয় সেটাকে এখানে প্রকাশ করা হচ্ছে। এই A is not a subset of B হলে এরকমভাবে লিখতে হবে, মানে সাবসেট চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। We may note that for A to be a subset of B, all other is needed is that every element of A is in B। একটু আগে যেটা বললাম যে এ সেটটা বি সেটের একটা সাবসেট হবে, তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটে থাকতে হবে। ইট ইজ পসিবল, এটাও সম্ভব, দ্যাট এভরি এলিমেন্ট অফ বি মে অর মে নট বি ইন এ। হ্যাঁ, কিন্তু ঠিক এর উল্টোটা সত্যি নয়। এ যদি বি সেটের সাবসেট হয় তাহলে এ সেটের সমস্ত পদকে বি সেটে থাকতে হবেই, কিন্তু এর মানে এটাই নয় যে বি সেটের সমস্ত পদ এ সেটে থাকবে। সেটাই এখানে বলছে, ইট ইজ পসিবল দ্যাট এভরি এলিমেন্ট অফ বি মে অর মে নট বি ইন এ। ইফ ইট সো হ্যাপেন্স, যদি এরকম ঘটনা ঘটে, মানে ওই যদি বি সেটের কোনো পদ এ সেটে থাকে, সাধারণত সাবসেটের ক্ষেত্রে থাকে না, যদি এরকম ঘটনা ঘটে যে এভরি এলিমেন্ট অফ বি ইজ অলসো ইন এ, যদি এরকম ঘটনা হয় যে বি সেটেরও প্রত্যেকটা পদ এ সেটের পদ হয়, তখন আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ। ঠিক উল্টোটা, এতক্ষণ বলছিলাম এ ইজ এ সাবসেট অফ বি, যখন এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকে কিন্তু বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে থাকে না। যদি এর উল্টো কেসটা হয় তখন আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ। কখন না, যদি এমন দেখা যায় যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে আছে, উপরন্তু বি সেটেরও পদ এ সেটে আছে, তখন আমরা বলবো যে বি ইজ এ সাবসেট অফ এ। ইন দিস কেস, এই সমস্ত ক্ষেত্রে এ অ্যান্ড বি আর দ্য সেম সেটস, সো দ্যাট উই হ্যাভ এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ। যদি এরকম ঘটনা ঘটে যে এও বি সেটের সাবসেট হয়, আবার উল্টো দিক থেকে বিও এ সেটের সাবসেট হয়, তখন আমরা বলবো এ ইকুয়ালস টু বি। এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই এ ইকুয়ালস টু বি। এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই, মানে টু ইমপ্লিকেশনস। এই চিহ্নটার অর্থ দুদিকই সিদ্ধ হচ্ছে, এ বি এর সাবসেট হচ্ছে, আবার বিও এর সাবসেট হচ্ছে, এই জন্য ওই ইমপ্লয়েস চিহ্নটাকে দুদিকে ইমপ্লিফাই করছে বলে এইটাকে বলা হয় টু ওয়ে ইমপ্লিকেশনস, দুদিকই সিদ্ধ করছে। এইটাকেই ইউজুয়ালি সাধারণত করা হয়, এই ইমপ্লয়েজ অ্যান্ড ইমপ্লয়েড বাই যখন কোনো একটা শর্ত দুদিক দিয়ে সিদ্ধ করে তখন আমরা সেটাকে পড়ি ইফ অ্যান্ড অনলি ইফ, শুধু এবং শুধুমাত্র, যদি এবং শুধুমাত্র সেই জন্যই, মানে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এগুলো তোমরা পরবর্তীতে পড়বে, ওটার জন্য ইফ অ্যান্ড অনলি ইউজ করা হয়। ওখান থেকে ওই ইফ অ্যান্ড অনলি ইফকে শর্টে লেখা হয় আই ডবল এফ। গণিতে যখন আই ডবল এফ লেখা হবে তখন তোমরা বুঝতে পারবে এই আই ডবল এফ লেখার অর্থ হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ।
এটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। যখন কোনো একটা সমতা দুদিক দিয়ে সিদ্ধ করে তখন এটাকে ব্যবহার করা হয়। ইট ফলোজ দ্যাট ফ্রম অ্যাবভ ডেফিনেশন দ্যাট এভরি সেট এ ইজ এ সাবসেট অফ ইটসেলফ। তা আমরা যেটা সাবসেটের সংজ্ঞা পেলাম সেক্ষেত্রে বলতে পারি কোনো একটা সেট সেই সেটের সাবসেট তো অবশ্যই হবে। একটা সেট আমি এ যদি নিই, সেই এ সেটটা তো সেই নিজ এ সেটের সাবসেট হবেই, কারণ এ সেটের সব পদ এতেই আছে। এবং সিন্স দ্য সেট এমটি সেট ফাই, আমরা আগের দিন আলোচনা করেছিলাম এমটি সেট বা শূন্য সেট কী। তো সেক্ষেত্রে সিন্স দি এমটি সেট ফাই হ্যাজ নো এলিমেন্টস, যেহেতু শূন্য সেটের কোনো পদ থাকে না, তাই আমরা ধরে নিতে পারি যে ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। কেননা ফাইতে তো কোনো পদই নেই, পদ না থাকার জন্য ফাই সেটটা তো সব সেটের সাপেক্ষেই অনেক ছোট, যার জন্য ফাইকে গণিতে সাধারণত সাবসেট অফ এভরি সেট ধরে নেওয়া হয়। এইবার কিছু উদাহরণ আমার এখানে আছে, সেই উদাহরণগুলো আমি বলি। 1 নম্বর দিচ্ছে, দ্য সেট কিউ অফ রেশনাল নাম্বারস ইজ এ সাবসেট অফ দ্য সেট আর অফ রিয়েল নাম্বারস অ্যান্ড উই রাইট কিউ সাবসেট অফ আর। কিউ সেট সম্পর্কে তোমরা ছোটোবেলায় জেনেছো। কিউ সেট রেশনাল নাম্বারের সেট। সেই রেশনাল নাম্বারের সেটে অবশ্যই সেই সেটটা আর সেটের সাবসেট, অবশ্যই। কেননা আর হচ্ছে বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার মধ্যে রেশনাল থাকে, ইরেশনাল থাকে, তাই জন্য অবশ্যই বাস্তব সংখ্যা মানেই রেশনাল এবং ইরেশনাল সেটের কম্বিনেশন। রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ এবং ইরেশনাল এই দুটো সেট মিলিয়েই হয় আর সেট, যার জন্য শুধু সিম্পল যে রেশনাল নাম্বারের সেট যেটা কিউ, সেটা অবশ্যই আর সেটের সাবসেট হবে। 2 নম্বর, if A is the set of all divisors of 56 and B is the set of all prime divisors of 56, যদি ক্যাপিটাল এ সেটটা 56 যে ডিভিজরগুলো মানে উৎপাদকগুলো হয় এবং বি সেটটা যদি 56 মৌলিক উৎপাদক নিয়ে বি সেট হয়, তবে সেক্ষেত্রে বি ইজ এ সাবসেট হবে। অবশ্যই বি সেটটা এ সেটের সাবসেট হবে, কারণ 56 সমস্ত উৎপাদকের সেট যেহেতু এ এবং বি হচ্ছে সমস্ত মৌলিক উৎপাদকের সেট, তাই অবশ্যই বি সেটটা এ সেটের সাবসেট হবে, এ বোঝাই যাচ্ছে। তা আমরা এভাবে লিখব, বি ইজ সাবসেট অফ এ। 3 নম্বর, এ একটা সেট নিচ্ছে 1, 3, 5 আর বি আর একটা সেট নিচ্ছে, এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখেছে, বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান অড ন্যাচারাল নাম্বার লেস দেন 6। বি হচ্ছে সেই সমস্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা যেগুলো 6-এর থেকে ছোট। তা 6-এর থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কী হবে? নিশ্চয়ই 1 হবে, 3 হবে আর 5 হবে। তাহলে দেখা যাচ্ছে এ বি সেটের পদও যদি আমি ছকবন্দীকরণ আকারে নিই, তাহলে 1, 3, 5, আবার এ সেটও 1, 3, 5ই আছে। কাজেই আমরা বলতে পারবো এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ। কাজেই অ্যান্ড হেন্স এ ইকুয়ালস টু বি। বি সেটটাকে যখন আমি ছকবন্দীকরণ আকারে ভাঙবো, তখন বি সেটটা পাবো 1, 3, 5, আবার এ সেটটাও দেওয়া রয়েছে 1, 3, 5। তাহলে আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ, কাজেই এ ইকুয়ালস টু বি। 4 নম্বর, let A equals to AEIOU আর B equals to ABCD, then A is not a subset of B। তা বুঝতেই পারছি, কারণ সাবসেট হওয়ার অর্থ হচ্ছে এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটে থাকতে হবে। তা দেখো, এ সেটের এ পদটা বি সেটে আছে, কিন্তু এ সেটের যে ই পদ এবং এ সেটের আই পদ, ও পদ এবং ইউ পদ, এর কোনোটাই কিন্তু বি সেটে নেই। আর সাবসেটের অর্থ হচ্ছে এ সেটের সমস্ত পদকে বি সেটে থাকতে অবশ্যই হবে। কাজেই এ ইজ নট এ সাবসেট অফ বি, এ বি এর সাবসেট হলো না। এবং একইভাবে উল্টো দিক দিয়ে দেখতে গেলে বি সেটেরও প্রত্যেকটা পদ যেহেতু এ সেটে নেই, তাই বি সেটও এ সেটের সাবসেট হচ্ছে না। এবার লেট এ অ্যান্ড বি বি টু সেটস, আমরা এ আর বিকে দুটো সেট ধরছি। যদি এ সাবসেট অফ বি হয় এবং এ নট ইকুয়াল টু বি, বলছি এ বি এর উপসেট, বলছি এ বি এর উপসেট হচ্ছে এবং এ নট ইকুয়াল টু বি, সেক্ষেত্রে কী বলবো? এ ইজ কল্ড এ প্রপার সাবসেট অফ বি। এই প্রপার সাবসেট তোমাদের বাংলা বইতে, মানে তোমাদের সৌরেন্দ্রনাথ দে পড়ো বা যে কোনো বাংলা ভাষার বই পড়ো, সেক্ষেত্রে এই প্রপার সাবসেটের বাংলা মানে হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট মানে
এ বি এর সাবসেট হচ্ছে, কিন্তু এ বি এর সঙ্গে সমান হচ্ছে না, তার মানে সেক্ষেত্রে সেটা হবে প্রপার সাবসেট। যদি এ বি এর সঙ্গে সাবসেট হয় এবং এ বি এর সমান হয়ে যায়, তখন কিন্তু এ ইকুয়ালস টু বি আমরা লিখি। কাজে এটাকে হচ্ছে প্রপার সাবসেট, যে এ বি এর সাবসেট কিন্তু এ আর বি সমান নয়, মানে এ হচ্ছে বি থেকে ছোট হবে। এবার একটা উদাহরণ দিয়েছে, এ ইকুয়াল টু 1 2 3 আর বি ইকুয়াল টু 1 2 3 4। দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এ ইজ এ সাবসেট অফ বি, কিন্তু এ বি এর সঙ্গে সমান নয়, কারণ বিতে একটা অতিরিক্ত পদ 4 আছে। তাহলে ইফ এ হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট, তাহলে এই জন্য এ আর বি কী হচ্ছে এখানে, এ ইজ এ প্রপার সাবসেট অফ বি এই উদাহরণটার ক্ষেত্রে। ইফ এ সেট এ হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট উই কল ইট এ সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে একপদী সেট, তোমাদের বাংলা ভাষার বইতে দেখতে পাবে, যেমন শূন্য সেট, ভয়েড সেট, নাল সেট। সেরকমভাবে যদি কোনো সেটের পদ সংখ্যা এক হয়, মানে একটাই মাত্র পদ থাকে, তবে এই সেটটাকে বলা হবে সিঙ্গেলটন সেট। দাস এই দেখো একটা সেট এখানে দেওয়া রয়েছে, এই সেটটাতে মাত্র একটাই পদ রয়েছে, সিম্পল স্মল এ, তাই এটা একটা সিঙ্গেলটন সেট হবে। এইবার এক্সাম্পল 9 দেখো, কনসিডার দ্য সেটস ফাই আর এ। একটা ফাই সেটটা নাল সেট বা শূন্য সেট, এ একটা সেট দিয়েছে 1 3, বি একটা 1 5 9, সি একটা 1 3 5 7 9। ইনসার্ট দ্য সিম্বল, সাবসেটের সিম্বল ব্যবহার করতে বলেছে, অথবা সাবসেট নয়, এই দুটো সিম্বল যখন যেটার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যখন যেটা হবে এই সেটগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এই যে ফলোয়িং পেয়ার অফ সেটস ফাই আর বি, এ আর বি, এ আর সি, বি আর সি। তো 1 নম্বরটা ফাই আর বি এর মধ্যে বলেছে সম্পর্ক নির্ণয় করতে। আমরা জানি যে শূন্য সেট, একটু আগেই বলেছিলাম শূন্য সেট সমস্ত সেটের সাবসেট হয়, যার জন্য ফাই ইজ এ সাবসেট অফ বি, বিকজ এভরি নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট, তাই ফাই ইজ এ সাবসেট অফ বি। এবার 2 নম্বরটা আসি, এ আর বি এর মধ্যে সম্পর্ক। তো এর দিকে তাকাও, এর উপাদানগুলো হচ্ছে 1 3 আর বি এর উপাদানগুলো হচ্ছে 1 5 9। দেখো এর এক পদটা বিতে আছে, কিন্তু এর 3 পদটা বিতে নেই। আর সাবসেটের হবে তখনই যখন এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকতে হবেই। কাজে এক্ষেত্রে এ বি এর সাবসেট হচ্ছে না, তাই এ ইজ নট এ সাবসেট অফ বি অ্যাজ, কারণ কি, যেহেতু 3 এতে আছে কিন্তু 3 ডাজ নট বিলংস টু বি, তাই হলো না এই সেট বি সেটের সাবসেট। 3 নম্বর এ আর সি বলেছে, তো আমি এ সেটের দিকে তাকালে 1 3 পাচ্ছি, আর সি সেটের দিকে তাকালে 1 3 5 7 9। তো আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের প্রত্যেকটা পদ সি সেটে আছে, এবং সি সেটে অতিরিক্ত আরও 5 7 9 3টে পদ আছে, এবং এ সেট বি সেটের এ সেট সি সেটের সঙ্গে ইকুয়াল হচ্ছে না। কাজেই এ ইজ এ প্রপার সাবসেট অফ সি। এ ইজ এ প্রপার, 3 নম্বরে এ ইজ এ প্রপার সাবসেট অফ সি অ্যাজ 1 3 বিলংস টু এ অলসো বিলংস টু সি। 4 নম্বরটা বলছে বি আর সি এর মধ্যে, বি সেটটা দেখো 1 5 9 আর সি সেটটা 1 3 5 7 9। তা দেখো বি সেটের 1 5 দুটোই সি সেটে আছে, কিন্তু বি সেটের 9 পদটা আবার, হ্যাঁ বি সেটের 9 পদও সি সেটে আছে, সরি। তাহলে এ সেটে বি সেটের 1 5 9 3টে পদই সি সেটে আছে, এবং সি সেটে অতিরিক্ত কিছু পদ আছে, তার মানে বি সেটটা সি সেটের প্রপার সাবসেট হবে। ওই যে 4 নম্বর দিয়েছে বি ইজ প্রপার সাবসেট অফ সি অ্যাজ ইচ এলিমেন্ট অফ বি ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ সি। এবার এক্সাম্পল 10, লেট এ ইকুয়ালস টু এ ই আই ও ইউ আর বি ইকুয়ালস টু এ বি সি ডি। ইজ এ ইজ এ সাবসেট অফ বি, এ কি বি এর সাবসেট? যদি না হয় তাহলে কেন? দেখো এটা নিজে নিজেই করতে পারো, এটা করে নেবে নিজে নিজে। এই এতক্ষণ যে উদাহরণগুলো দেওয়া হলো তাও আমি বলে দিচ্ছি। এ সেটে এ ই আই ও ইউ আছে, বি সেটে এ বি সি ডি আছে, তাহলে এ সেটের এ পদটা বি সেটে আছে, এ সেটের আর অন্য কোনো পদ বি সেটে কিন্তু নেই। দেখো ই আই ও ইউ এটা কিন্তু বি সেটে নেই, তাহলে এ ইজ নট এ সাবসেট অফ বি। এরকম উদাহরণ দিতে হবে, দিয়ে তোমরা লিখে দেবে ওটা ব্যাখ্যা করে, কারণটা লিখে দেবে, যেমন আগের উদাহরণগুলোতে বলা হচ্ছে এরকম কারণ লিখতে হবে। এক্সাম্পল 11, লেট এ বি অ্যান্ড সি বি 3 সেটস, এ বি সি 3টে সেট নেওয়া হচ্ছে, এ বি এর সাবসেট আর বি সি এর সাবসেট। ইজ ইট ট্রু দ্যাট এ ইজ এ সাবসেট অফ সি? এবার ইফ নট গিভ অ্যান এক্সাম্পল, যদি না হয় তাহলে একটা উদাহরণ দাও। তো আমি একটা উদাহরণ নিচ্ছি, এ ইকুয়াল টু নিলাম একটা সিঙ্গেলটন সেট, মানে একপদী সেট 1, বি ইকুয়াল টু 1 নেব, আর একটা পদ নেব 2 নেব, আর সি হচ্ছে 1 2 3।
দেখতে পাচ্ছি যে এ সেটের এই এক পদটা, এ সেটের যে পদটা সেটা কিন্তু বি সেটেও আছে, আবার সি সেটেও আছে। কাজেই এই যে সাবসেট অফ বি লিখতে পারবো, এই যে এর এক পদটা বি সেটে আছে, এই যে সাবসেট অফ বি। আবার বি সেটের যে পদটা আছে এখানে যেটা কোশ্চেন দিয়েছে সেই মতো, এ যদি বি এর সাবসেট হয় আর বি যদি এ যদি বিলংস টু বি হয়, হ্যাঁ অবশ্যই এ বিলংস টু বি, সরি আমি প্রশ্নটা ভুল করেছিলাম, এই যে সাবসেট অফ বি না, দেওয়া হয়েছিল এই যে বিলংস টু বি, এ বিলংস টু বি, তার মানে এ সেটটা বি সেটে আছে। অবশ্যই এ সেটটা নিজে একটা সেট, সিঙ্গেলটন সেট, কিন্তু বি সেটে দেখো ওইভাবেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 লেখা, তার মানে এ সেটটা বি সেটে আছে, সত্যটা সিদ্ধ হলো। এবং বি হচ্ছে সি এর সাবসেট, তাহলে বি সেটটা দেখো 1 2 নিয়েছি, 1টা কিন্তু সেটের মধ্যে, আর সি হচ্ছে সেই 1 আছে 2 3, তার মানে অবশ্যই বি সি সেটের সাবসেট উদাহরণ অনুযায়ী, এবং বিও সি সেটের সাবসেট হচ্ছে, কিন্তু এ তো সি সেটের সাবসেট হবে নাকি এটা দেখি, এ সেটের পদটা সি সেটে আছে নাকি দেখি। দেখো এ ইজ নট এ সাবসেট অফ সি অ্যাজ 1 বিলংস টু এ এবং 1 ডাজ নট বিলং টু সি। হ্যাঁ, কিন্তু এ সেটটা সি সেটের সাবসেট হলো না, কারণ কি? কারণ 1 এ সেটে আছে, এ সেটের একটাই পদ সেটা হচ্ছে 1, কিন্তু এক পদটা কিন্তু সি সেটে নেই। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক পদ, এর মানে কিন্তু 1 সি এর অন্তর্গত নয়। এর মানে হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে 1টা আছে এটা অন্য মানে, এটার মানে হচ্ছে এটা কিন্তু এই 1টা কিন্তু একটা সেট, এই 1টা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন 1 সেটা কিন্তু এ সেট, কাজেই এ সেট সি সেটের সাবসেট হবে না, কেননা এ সেটের একটাই পদ আছে 1, কিন্তু 1 সি সেটের মধ্যে নেই, কারণ সি সেটে আছে 1টা সেট হিসাবে আছে, 1 পদটা কিন্তু সি সেটে নেই, যার জন্য এ সি এর সাবসেট হলো না। এইবার পরের উদাহরণ আসছি, সাবসেটস অফ সেট অফ রিয়াল নাম্বারস। As noted in section 1.6, there are many important subsets of R. আর এর অনেক সাবসেট আছে। We give below some names of some these subsets. বাস্তব সংখ্যার সেটের সাবসেট অসংখ্য হয়। কেন হয়? কারণ সমস্ত কিছুই আমরা যে সংখ্যাগুলো আমাদের প্রয়োজনে আসে গণিতে, যে সংখ্যাগুলো 1 2 3 4 5 যেগুলো তোমার স্বাভাবিক সংখ্যা সেট, জেড মানে অখণ্ড সংখ্যা সমূহের সেট, অখণ্ড সংখ্যা মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আবার ঋণাত্মক অখণ্ড সংখ্যা, আবার কিউ মানে রেশনাল নাম্বারের সেট, এই সমস্ত কিছুই কিন্তু এই বাস্তব সংখ্যার লাইনের উপরেই পড়ে যায়। তোমরা যে কোনো সংখ্যাকেই তোমাদের আমাদের জানা যে সমস্ত সংখ্যাগুলো সেগুলো সেট অফ ইন্টিজার্সই বলো বা সেট অফ ন্যাচারাল নাম্বারসই বলো, মানে স্বাভাবিক সংখ্যার সেটই বলো বা অখণ্ড সংখ্যার সেটই বলো বা রেশনাল নাম্বারের সেটই বলো, এই সমস্ত কিছুই বাস্তব সংখ্যার লাইনের উপরেই পড়ে, তাই জন্য এগুলো বাস্তব সংখ্যা সেটের সাবসেট। এই হচ্ছে সাবসেটের উদাহরণ। তো এবার এখানে সাবসেট, এবার কিউ যেটা আমি আগের দিন বলেছি, এই কিউ ইজ দ্য সেট অফ অল নাম্বারস এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু কোসেন্ট পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স অ্যান্ড কিউ ইজ নট 0। মানে রেশনাল নাম্বারের সংজ্ঞাটা আমরা জানি, পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, যেটা কিউটা নন জিরো এবং পি আর কিউর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না। এইভাবে রেশনাল নাম্বারকে নির্ণয় করা হয়। এইবার ইরেশনাল নাম্বার কথাটায় আসি। ইরেশনালটা যেগুলো রেশনাল নয় সেগুলো ইরেশনাল। ইরেশনাল নাম্বারটা কী হলো? The set of rational numbers denoted by t is composed of all other real numbers. মানে রেশনাল বাদ দিয়ে বাকি যে সমস্ত রিয়াল নাম্বার আছে সেগুলো সবই ইরেশনাল নাম্বার। দাস এবার ধর্মভিত্তিক আকারে টিকে প্রকাশ করছে টি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এই যে ধর্মভিত্তিক আকারের প্রকাশটা, এইটা টি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স ডাজ নট বিলং টু কিউ। অবশ্যই এক্স বিলংস টু আর মানে এক্স বাস্তব সংখ্যা সেটের অন্তর্গত এবং এক্স ডাজ নট বিলং টু কিউ, এক্স কিউ সেটে মানে রেশনাল নাম্বারের সেটে থাকবে না। অবশ্যই যেগুলো ইরেশনাল নাম্বার সেগুলো তো রেশনাল নয়, যার জন্য ইরেশনাল নাম্বারের সেটের ধর্মভিত্তিক আকারটা এইরকম। এটাকে আরেক অন্যভাবে লেখা হয়, সেটা হচ্ছে আর মাইনাস কিউ। কেন আর মাইনাস কিউ লেখা হচ্ছে? এই আর মাইনাস কিউটা লেখার কারণ হচ্ছে ইরেশনাল নাম্বারের সেটটা হচ্ছে আর থেকে কিউকে বাদ দিলে পাওয়া যায়।
দ্যাট ইজ অল রিয়াল নাম্বার দ্যাট আর নট রেশনাল নাম্বার, যেগুলো রেশনাল নয় সেগুলোই ইরেশনাল। যেমন √2, √5 এগুলো সব ইরেশনাল নাম্বার হয়, √7, √11 এগুলো সব ইরেশনাল নাম্বার। এবং পাই, আমরা জ্যামিতিতে পাই কথাটা পরিমিতিতে পেয়েছি, এই পাইটা একটা ইরেশনাল নাম্বার। সাম অফ দ্য অবভিয়াস রিলেশনস অ্যামং দি সাবসেট। এবার এগুলোর মধ্যে কিছু সম্পর্ক থাকে। এই যে সমস্তগুলো আমরা সেট আমি বললাম, এই সমস্ত সেটের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান থাকে। এই সম্পর্কটা হচ্ছে এটা কি, এন সাবসেট অফ জেড। অবশ্যই স্বাভাবিক সংখ্যা সেট জেডের অন্তর্গত, কারণ জেডের সেট বলতে আমরা অখণ্ড সংখ্যাসমূহের সেট বুঝি। অখণ্ড সংখ্যা ধনাত্মকও হয় এবং ঋণাত্মকও হয়। তো ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোই তোমার এন সেট, তাই জন্য এন সেটটা জেড সেটের সাবসেট। আবার জেড আবার সাবসেট অফ কিউ। অবশ্যই জেড সেট, জেড মানে অখণ্ড সংখ্যার সেট, এটা তো কিউ সাবসেট হবেই। কিউ হচ্ছে সমস্ত রেশনাল নাম্বারের সেট, যার মধ্যে তোমার অবশ্যই ইন্টিজারগুলোও পড়ে। অবশ্যই ইন্টিজারগুলো পড়ে বলে এখানে জেড সেটটা আবার কিউ সেটের সাবসেট। এই একটা সম্পর্ক সিদ্ধ হয়। আর একটা সম্পর্ক কিউ যে সাবসেট হবে, অবশ্যই বাস্তব সংখ্যার সেটেরই সাবসেট হবে কিউ, কেননা কিউ হচ্ছে সমস্ত রেশনাল নাম্বারের সেট। আর রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার মিলেই হয় তোমার রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, যার জন্য কিউ যে সাবসেট অফ আর। আবার টি যে সাবসেট অফ আর, অবশ্যই টি হচ্ছে ইরেশনাল নাম্বারের সেট। এবার রেশনাল প্লাস ইরেশনাল এই দুটো মিলিয়েই আর হয়, যার জন্য কিউ যেমনভাবে আর এর সাবসেট, সেরকমভাবে টিও আর এর সাবসেট। এই একটা সম্পর্ক। আবার এন ডাজ নট ইজ এন ইজ নট এ সাবসেট অফ টি, কিন্তু এন সেটটা মানে স্বাভাবিক সংখ্যার সেটটা টি সেটের সাবসেট হবে না, কারণ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর টি হচ্ছে ইরেশনাল। ইরেশনাল নাম্বার আর স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই তার স্বাভাবিক সংখ্যার সেটটাই টি সেটের সাবসেট হবে না, কারণ এন সেটের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো আছে সবগুলোই রেশনালি হয়, কোনোটাই ইরেশনাল হয় না, যার জন্য এন টি এর সাবসেট হবে না। এইবার আসছি ম্যাথামেটিক্সে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইন্টারভালস অ্যাজ সাবসেট অফ আর। মানে আর সেটের সাবসেট হিসাবে কীভাবে ইন্টারভালকে নেব। ইন্টারভাল মানে তোমরা ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভাল এগুলো নিয়ে আলোচনা আছে। কি বলছে, লেট এ বি বিলংস টু আর, মানে এ আর বি বাস্তব সংখ্যা সেটের অন্তর্গত এবং এ লেস দ্যান বি, এবং এ বি এর থেকে ছোট। তোমরা বাস্তব সংখ্যা রেখা ছোটোবেলায় শিখেছো, সেখানেই তোমরা পেয়েছো বাস্তব সংখ্যাকে একটা লাইনে প্রকাশ করা হয়। তাহলে এ আর বি দুটো বাস্তব সংখ্যা এবং এ বি এর থেকে ছোট। দেন দ্য সেট অফ অল রিয়াল নাম্বারস, এখানে সেটটাকে এইভাবে প্রকাশ করেছে, এই যে সেটটাকে প্রকাশ করেছে ওয়াই সাজ দ্যাট এ লেস দ্যান ওয়াই লেস দ্যান বি, মানে এ থেকে বি এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যাগুলো যেগুলোকে ওয়াই দিয়ে প্রকাশ করছে সেইটা হবে একটা সেট, এবং এই সেটটাকে বলা হবে ওপেন ইন্টারভাল। তার মানে তোমরা বাস্তব সংখ্যা রেখার লাইনে, এই দেখো এখানে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, এই যে ছবিটা, এটাই হচ্ছে তোমার ওপেন ইন্টারভাল। দেখো এ আর বি এর মাঝখানে যত বাস্তব সংখ্যা হয় সবগুলো মিলেই একটা ওপেন ইন্টারভাল হয়। সেটাকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি এইভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়। তো এই চারটে ছবি দেখলে তোমরা চার রকম জিনিস পাচ্ছ। দেখো এক্ষেত্রে পরের ছবিটা তুমি যদি দেখো, পরের ছবিতে দেখো ক্লোজড ইন্টারভাল, মানে কি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবি ছিল, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবি। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এবির সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবিটা একটা তফাৎ আছে, সেটা কি না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবি থাকলে এ আর বি এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা, কিন্তু যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে এবি থাকে তখন এ আর বি এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা তো থাকেই, উপরন্তু এ এবং বিও থাকে। দেখো এ আর বিকে বোল্ড করে লিখেছে কালো কালি দিয়ে, তার মানে এর মধ্যে এও আছে এবং বিও আছে, এবং তার মাঝখানে সমস্ত সংখ্যাগুলো আছে। কিন্তু যখনই এ আর বি এর মধ্যে বোল্ড নেই, মানে এই ওপেন ইন্টারভাল মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবি, এইটার মধ্যে এ আর বি এর মধ্যবর্তী সমস্ত সংখ্যা আছে, কিন্তু এও নেই এবং বিও নেই, মানে এন্ড পয়েন্টগুলো থাকছে না, মানে যেগুলো থাকছে সেগুলো এর থেকে বড় এবং বি এর থেকে ছোট। এইগুলো ওপেন ইন্টারভাল। আর 3 নম্বর ছবিটা দেখো, এখানে থার্ড ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শেষ। তার মানে কি, এখানে দেখো এ পয়েন্টটা আছে কিন্তু বি পয়েন্টটা নেই। ফার্স্ট ব্র্যাকেট থাকার অর্থ সেই এন্ড পয়েন্টটা থাকবে না,
কিন্তু এর আগে ফার্স্ট ব্র্যাকেট নেই, কাজেই এখানে এ পয়েন্টটা থাকবে। তার মানে এ আছে এবং এর থেকে বড় সমস্ত বাস্তব সংখ্যা আছে, কিন্তু বি নেই, অথচ বি এর থেকে ঠিক আগের সংখ্যাটা এর মধ্যে আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রটাকে, এটাকে বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজড, অর্ধমুক্ত অর্ধবদ্ধ, এই ম্যাথামেটিক্সে ব্যবহার করা হয়। ঠিক সেইভাবে এটাও দেখো, এদিকে ডান দিকে বি আছে কিন্তু এদিকে বাঁদিকে এ নেই, মানে এ নেই কিন্তু এর ঠিক পরের সংখ্যা থেকে শুরু করে সমস্ত বাস্তব সংখ্যা আছে, কিন্তু বি নেই, বি থাকবে। এটা হচ্ছে হাফ ওপেন। এই তৃতীয় আর চতুর্থ ছবিটা বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভাল। এবার এখানে এগুলো যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। দ্য ইন্টারভাল হুইচ কন্টেন্স দ্য এন্ড পয়েন্টস ইজ কল্ড ক্লোজড ইন্টারভাল। যখনই এন্ড পয়েন্টগুলো থাকবে তাকে বলা হয় ক্লোজড, বদ্ধ অপেক্ষক। ক্লোজড ইন্টারভাল, অপেক্ষক মানে ইন্টারভাল, অপেক্ষক নয়, এটা ইন্টারভাল। কী বলে ইন্টারভালকে বাংলায়? ওপেন ইন্টারভাল, মুক্ত ও অন্তরাল। ইন্টারভাল মানে অন্তরাল। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবি মানে মুক্ত অন্তরাল, আর যখনই দুটো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই দ্বিতীয় ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। আর তৃতীয় আর চতুর্থ হচ্ছে হাফ ওপেন হাফ ক্লোজড। তৃতীয় ছবিটা হচ্ছে বাঁদিকে বদ্ধ আর ডান দিকে মুক্ত, আর চতুর্থ ছবিটা হচ্ছে বাঁদিকে মুক্ত ডান দিকে বদ্ধ। এই জন্য এগুলোকে বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজড, সেগুলো এখানে বলা হচ্ছে। এই যে তৃতীয় ছবিটার দেখো, বাঁদিকে ক্লোজ ডান দিকে মুক্ত, এটাকে কি বলছে? এক্স এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান বি। তার মানে দেখো এক্স এ থেকে শুরু করে বি এর মধ্যবর্তী কিন্তু এ পয়েন্টটা আছে, এই যে ইকুয়াল সাইনটা দিয়েছে, তার মানে এন পয়েন্ট এটা আছে, কিন্তু ডাদিকের বি পয়েন্টটা নেই বলে বি এর সঙ্গে লেস দ্যান ইকুয়াল সাইনটা নেই। এটাকে বলে ওপেন ইন্টারভাল এ টু বি ইনক্লুডিং এ বাট এক্সক্লুডিং বি। এ আছে কিন্তু বি নেই। ঠিক তার পরেরটা মানে চতুর্থ ছবিটা, এক্স সাচ দ্যাট এক্স এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। তার মানে এর এ নেই কিন্তু বি আছে, ইজ অ্যান ওপেন ইন্টারভাল এ টু বি ইনক্লুডিং বি বাট এ এক্সক্লুডিং এ, মানে এ পদটা নেই। এই সমস্ত কেসগুলো হাফ ওপেন হাফ ক্লোজ ইন্টারভাল বলা হয়। তাহলে তোমাদের এই ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভালের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এটা অনেক কাজে লাগবে। তোমরা মনে রাখবে অন্তরাল 4 রকম হয়, একটা ওপেন ইন্টারভাল, একটা ক্লোজড ইন্টারভাল, আর তৃতীয়টা হচ্ছে হাফ ওপেন হাফ ক্লোজ। দুটো হয়, একটা বাঁদিকে ওপেন হয় ডান দিকে ক্লোজ, আর একটা বাঁদিকে ক্লোজ ডান দিকে ওপেন। আর এই সমস্ত যে 4টি ইন্টারভাল হলো, এই সবগুলোর লেন্থ হচ্ছে বি মাইনাস এ। বি থেকে বিয়োগ করে যে দৈর্ঘ্য পাওয়া যায় সেটাই হচ্ছে এদের, এই ইন্টারভালগুলো প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ বলা হয়। দ্য নাম্বার বি মাইনাস এ ইজ কল্ড দ্য লেন্থ অফ এনি ইন্টারভাল এ বি চারটেরই দৈর্ঘ্য হচ্ছে বি মাইনাস এ। এইবার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ টপিক আসছে, পাওয়ার সেট। পাওয়ার সেট তোমাদের বইতে লেখা থাকবে সূচক সেট, হয়তো সূচক সেটই লেখা থাকবে সুরেন্দ্রনাথদের বইতে বা যে কোনো বই পড়বা। এবার পাওয়ার সেটের সংজ্ঞাটা কী? পাওয়ার সেটটা ভালো করে বুঝবে। দ্য সেট অফ সেটস মানে সেট অফ সেটস, মানে সেটগুলো নিয়ে যে সেট, সেটাই হচ্ছে পাওয়ার সেট। মানে তোমার একটা সেট আমি যদি দিয়ে দিই, সেই সেটের এলিমেন্টগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে সেট তৈরি করব, প্রত্যেকটা সাবসেট হবে, মানে সাবসেট অফ সেটস। হ্যাঁ, সেট অফ সাবসেটস, এইসব নিয়ে পাওয়ার সেট তৈরি করা হয়। উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। কনসিডার দ্য সেট 1 2। আমরা একটা সেট নিচ্ছি 1 2, লেট আস রাইট ডাউন অল দ্য সাবসেটস অফ অ্যাজ 1 2। এবার এই 1 2 সেটটার আমি সাবসেটগুলো লিখি। তাহলে উই নো দ্যাট ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। আমরা জানি ফাই সব সেটের সাবসেট। তাই এই যে 1 2 সেটটা নিয়েছি, তার সাবসেট হবে ফাই। আর কি সাবসেট হয় 1 2? এবার যদি আমি শুধু এক পদটা নিয়ে একটা সেট তৈরি করি, তাহলে সিঙ্গেলটন সেট 1, এটাও একটা এই 1 2 সেটের সাবসেট। আবার সিঙ্গেলটন সেট 2 যদি নিই, মানে 2টাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে সেটাও একটা এই 1 2 সেটের সাবসেট। তাহলে এই 1 2 সেটের কতগুলো সাবসেট হচ্ছে এবার এখানে লেখা হচ্ছে। সো 1 2 ইজ এ, আবার যে কোনো সেট সেই সেটের সাবসেট, তার মানে এই 1 2 সেটটা সেই 1 2 সেটেরও সাবসেট হবে। দাস এই 1 2 সেটের 4টে সাবসেট হয়। একটা হচ্ছে এই যে এখানে দেখা হচ্ছে 4টে সাবসেট কী কী তোমরা দেখো, 4টে সাবসেট হচ্ছে এইখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে ফাই, কারণ ফাই সমস্ত সেটের সাবসেট। 1
মানে অবশ্যই সেট হিসাবে ওয়ান, শুধু ওয়ান নয়। ওয়ানটা হচ্ছে সিঙ্গেলটন সেট, যেটা হচ্ছে 1 2 সেটের সাবসেট। আবার শুধু 2 নিলে এই 2টা সেটাও 1 2 সেটের সাবসেট। আবার যে কোনো সেট সেই সেটের সাবসেট হয় বলে 1 2 সেটটাও 1 2 সেটের সাবসেট। দ্য সেট অফ অল দিস সাবসেটস, এই 1 2 সেটের এই যে 4 রকম সাবসেট পেলাম, এই সাবসেটগুলো নিয়ে যে সেট তৈরি করব সেইটাকেই বলা হবে এই 1 2 সেটের সাবসেট। তার মানে তোমরা পাওয়ার সেটের ডেফিনেশন কি পেলা না, সাবসেটস অফ এ সেট ইজ ফর্মস সেট হুইচ ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ দ্য সেট। তার মানে কোনো একটা সেটের যতগুলো সাবসেট হয় সেই সাবসেটগুলো নিয়ে যে সেট তৈরি করা হয় তাকেই তার পাওয়ার সেট বলা হয়। এই সমস্ত সাবসেটগুলো এবারে এই পুরো জিনিসটাকে, যেখানে যে 4টে সেট পেলাম, এইগুলোকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে একটা আলাদা সেট নাম দিই, তাহলেই সেটা এই 1 2 সেটের সাবসেট হয়ে যাবে। তাহলে ডেফিনেশন কি, দ্য কালেকশন অফ অল সাবসেটস অফ এ সেট এ ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ এ। মানে কোনো সেট এর যত সাবসেট পাওয়া যায় সেই সমস্ত সাবসেটগুলো নিয়ে যে সেট তৈরি করা হয় সেটাকেই ওই সেটের পাওয়ার সেট বলা হয়। তাহলে আমরা আগের উদাহরণে নিশ্চয়ই পেয়ে গেলাম এটাকে, এই সাবসেটকে পি এ এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এবং পি একে কীভাবে লেখা হয় দেখে নাও। এই পি একে লেখা হয় পি এ ইকুয়াল টু, এই যে ওপরের উদাহরণটা দিয়ে আমি লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 1 2 1 2, মানে উপরে যে 4টে সাবসেট পেলাম সেইগুলো নিয়ে একটা নতুন সেট পেলাম পি এ। এই পি এটাকেই পাওয়ার সেট অফ এ বলা হয়। এবার কোনো একটা সেট আর পাওয়ার সেটের মধ্যে উপাদান সংখ্যা কী হচ্ছে, এ সেটে কটা পদ ছিল, 2টো পদ ছিল, তো পাওয়ার সেটে কটা পদ হলো, 4টে হলো। তোমরা অন্য উদাহরণ নিয়ে চেষ্টা করবে, তোমাদের অন্যরকম আসবে। তাহলে পাওয়ার সেট অফ এতে 4টে পদ, তার মানে 2 স্কোয়ার। তার মানে আমরা ইন জেনারেল আমরা বলতে পারি কোনো একটা সেট এতে যদি এম সংখ্যক পদ থাকে তাহলে পাওয়ার সেটে এম স্কোয়ার সংখ্যক পদ থাকবে। একইভাবে তোমরা যদি 3টে হয়, পাওয়ার সেটে 3টে পদ হলে, তোমার কোনো সেটে 3টে পদ হলে তার পাওয়ার সেটে 3 স্কোয়ার মানে 9টা পদ থাকবে। 4টে হলে 16টা থাকবে। এম থাকলে পাওয়ার সেট অফ এতে এখানে 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার সাম স্কোয়ার লিখতে হবে, 2 টু দি পাওয়ার এম হবে। যদি 3টে নিই তাহলে 2 টু দি পাওয়ার হয়ে যাবে 3, মানে 8টা হয়ে যাবে। এইভাবে পাওয়ার সেট, মানে কোনো সেটে যদি এম সংখ্যক পদ থাকে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার এম সংখ্যক পদ থাকবে। এইবার আসছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে সমস্ত সেটের আলোচনায় সব সেটকে এই ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেটের উপসেট ধরা হয়। মানে যে সেটই তুমি আলোচনা করো, একটা সব সেটই একটা সেটের সাপেক্ষে সাবসেট হয়। এই সবথেকে বড় যে সেট এটাকে বলা হয় ইউনিভার্সাল, মানে সার্বিক সেট সবথেকে বড়। মানে সেটের আলোচনায় যাবতীয় সেট তুমি কনসিডার করো, বিবেচনা করো, সবই এই ইউনিভার্সাল সেটের সাবসেট হয়। Usually, in particular context, we have to deal with some elements and subsets of a basic set which is relevant to that particular context. For example, while studying the system of numbers, যখন নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করি, we are interested in the set of natural numbers and its subsets such that as set of all prime numbers. মানে কোনো একটা সেটের যে সাবসেটগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে একটা ন্যাচারাল নাম্বারের সেট যদি আলোচনা করি, এবার মনে করো আমি একটা ন্যাচারাল নাম্বারের সেট নিয়ে আলোচনা করছি, তাহলে ন্যাচারাল নাম্বারের সাবসেটগুলো প্রাইম নাম্বারসগুলো হয়, ইভেন নাম্বারসগুলো হয়, আবার অড নাম্বারসগুলোও হয়। এই বেসিক সেটগুলোকে বলা হয় ইউনিভার্সাল সেট। তার মানে এই প্রাইম নাম্বার, ইভেন নাম্বার এবং এই অড নাম্বার, এই সমস্তগুলোর সাপেক্ষে সার্বিক সেট হয়ে গেল এন সেটটা। তাহলে এন সেটটা হয়ে যাচ্ছে ইউনিভার্সাল সেট। মানে কোনো সাবসেটের সাপেক্ষে যে বড় সেটটা সেটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট হয়। ফর এক্সাম্পল, এবার সেট অফ ইন্টিজার যদি নিই তাহলে ইউনিভার্সাল সেট ক্যান বি দ্য সেট অফ রেশনাল নাম্বার। এবার যদি আমি একটা উদাহরণ নিই যে সেট অফ ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা সেট, তার সাপেক্ষে সার্বিক সেট কী হবে না, অবশ্যই রেশনাল নাম্বার হবে, ইরেশনাল হবে না, কারণ ইরেশনাল নাম্বারের কোনোটাই ন্যাচারাল নাম্বার হয় না। কাজেই ন্যাচারাল ইন্টিজারের সেট মানে অখণ্ড সংখ্যা সেটের সাপেক্ষে যে সার্বিক সেট বা বড়ো সেট যেটা হবে সেটা হচ্ছে রেশনাল নাম্বার। বাস্তবও কিন্তু এখানে হবে না। কেন বাস্তব সংখ্যাকে এই ন্যাচারাল নাম্বারের জন্য সার্বিক সেট হিসাবে ভাবা যাবে না? কারণ বাস্তবের মধ্যে রেশনাল থাকে প্লাস ইরেশনালও থাকে, কিন্তু ইরেশনালগুলো তো এন সেটের অংশই হয় না, যার জন্য স্বাভাবিক ইন্টিজার সেটের
ইন্টিজার সেট নিয়ে যদি ভাবতে যাই, সেট অফ ন্যাচারাল নাম্বার দিয়ে যদি ভাবতে চাই তো তার সাপেক্ষে স্বাভাবিক সেট হয়ে যাবে কিউ সেট। এইভাবে এখানে বিস্তারিত আলোচনাটা আছে। এটা এরকম তোমরা তোমাদের এসএনদের বইতে যেগুলো আছে সেগুলো তোমরা ডিটেলস পড়বে, সার্বিক সেট থেকে শুরু করে সব। তারপরে এখানে এক্সারসাইজ আছে। তোমরা এই পর্যন্ত এই ইউনিভার্সাল সেট অংশ পর্যন্ত আমার আলোচনা হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি আবার পরবর্তী অংশ যাব। পরবর্তী অংশ আছে ভেন ডায়াগ্রাম। এটা সেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। ভেন ডায়াগ্রামে এই সমস্ত যে আলোচনাগুলো আমরা এখন পর্যন্ত করলাম, ভেন ডায়াগ্রাম জানলে এগুলো সব আরও ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আমার আজকের সেট সম্পর্কিত আলোচনা। তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের সৌরনাথ দিয়ে অথবা ছাত্রা বা যার যে বই আছে সেই বইগুলো পড়ে এই বিষয়গুলো একটু অনুধাবন করার চেষ্টা করবে। ধন্যবাদ।